সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এর কার্যালয়ের অডিটর পদের যে পরীক্ষা হয়ে গেল 22 অক্টোবর 2021, তার প্রশ্ন সমাধান নিয়ে বিস্তারিত ব্যাখ্যা সহকারে সম্পূর্ণ প্রশ্ন আমরা সমাধান করব। যারা এখন পর্যন্ত প্রশ্ন সমাধান দেখেছেন এবং যারা দেখেননি সবাই দেখতে থাকুন, আশা করি সবারই ভালো লাগবে। এই পরীক্ষায় মোট 80টা প্রশ্ন ছিল, বাংলায় 20টা, ইংরেজি 20টা, গণিতে 20টা এবং সাধারণ জ্ঞান 20টা প্রশ্ন। তো এই সকল প্রশ্নের মার্ক ছিল হচ্ছে 1.25, মানে হচ্ছে আমাদের 100 মার্কের পরীক্ষা। প্রত্যেকটার জন্য নেগেটিভ মার্কিং ছিল, ভুল উত্তরের জন্য 0.25, আর সময় ছিল মোট 1 ঘন্টা। আমরা তাহলে শুরুতে বাংলা দিয়ে শুরু করি। বাংলা প্রথম প্রশ্নটা ছিল নিপাতনের সিদ্ধ সন্ধি বিচ্ছেদ সম্পর্কে কোনটি সঠিক। 4টা অপশন ছিল। বলছে যে সন্ধি ব্যাকরণের কোনো নিয়ম মানে না, যে সন্ধি সকল বিষয় মানে, আর যে সন্ধি দুইটি ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হয় এবং কোনোটি নয়। তো এটার উত্তরটা হবে যে সন্ধি ব্যাকরণের কোনো নিয়ম মানে না। কতগুলো সন্ধি আছে যেগুলো ব্যাকরণের নিয়ম মানে না, এগুলোকে নিপাতনের সিদ্ধ সন্ধি বলে। যেমন কুল যোগ অটা, কুলটা, গো যোগ অক্ষ, গবাক্ষ ইত্যাদি। এই প্রশ্নটা নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই পুরাতন এর সন্ধি অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার 33 থেকে এসেছে। এবার আসি 2 নম্বর। বলছে তিমির হননের কবিকে, 4 জনের নাম দেওয়া আছে। এটা হবে জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ 1899 সালে 17 ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সর্বানন্দ দাশ, মাতার নাম হচ্ছে কুসুম কুমারী দাশ। তিনিও একজন কবি। তার হচ্ছে একটা কবিতা আছে যে আমাদের দেশে সেই ছেলে হবে কবে, কোথায় না বড় হয়ে কাজে বড় হবে। এই জীবনানন্দ দাশের অনেক উপাধি রয়েছে। তাকে ধূসরতার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি, নির্জনতম কবি, শুদ্ধতম কবি, রূপসী বাংলার কবি এবং চিত্ররূপময় কবির আরো অনেক উপাধি তার রয়েছে। তার মধ্যে তিমির হননের কবি তার অন্যতম একটি উপাধি। রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের লেখা পড়ে তাকে চিত্ররূপময় কবি উপাধি দিয়েছেন। তার ধূসর পাণ্ডুলিপি কবিতা পড়ে তিনি এই উপাধি দিয়েছিলেন। জীবনানন্দ দাশ 1954 সালে আজকের দিনে অর্থাৎ এই 22 অক্টোবর মৃত্যুবরণ করেন। যাই হোক, এর পরের প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থ কোনটি। এখানে 3টা অপশন ছিল, নেকড়ে অরণ্য, বন্দি শিবির থেকে আমি বীরাঙ্গনা বলছি কোনোটি নয়। এটা হবে বন্দি শিবির থেকে শামসুর রহমানের একটি বিখ্যাত মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা। নেকড়ে অরণ্য শওকত ওসমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। বন্দি শিবির থেকে শামসুর রহমানের মুক্তিযুদ্ধের কাব্যগ্রন্থ আমি বীরাঙ্গনা বলছি হচ্ছে নীলাম ইব্রাহিম মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, বা তার হচ্ছে মূলত এই মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের বিবরণ। তো এই বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থটি 1971 সালের মুক্তিযুদ্ধের সময় যে মানুষ যে বন্দি দশার মধ্যে ছিল সেটা নিয়ে লেখা। তো এর বিখ্যাত কিছু কবিতা আছে, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, আর একটা কবিতা আছে স্বাধীনতা তুমি। এই কাব্যগ্রন্থের একটা বিখ্যাত গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, সকিনা বিবির কপান ভাঙল, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। 4 নম্বর বলছে মৃত বৎসা শব্দের অর্থ কি। এর অর্থ হচ্ছে যে নারীর সন্তান জন্মেই মারা যায়। আর যে নারীর সন্তান জন্মে মারা যায় মৃত বৎসা, যে নারী কোনোদিন সন্তান জন্মে তাকে বন্ধা বলে। 5 নম্বর বলছে আমাদের পুকুরে অনেক মাছ আছে, এখানে কোন কারক। এটা হচ্ছে অধিকরণ কারক হবে, কারণ পুকুর হচ্ছে স্পেস বা জায়গা বোঝাচ্ছে, সুতরাং এটা হবে অধিকরণ। নেমেসিস নাটকে কোন বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। এই নেমেসিস মানে নাটকটা মূলত হচ্ছে 1950-এর, যেটা 1943 সালে মন্বন্তর হয়েছে, বাংলা 1350 সালে। এই মন্বন্তরের পরে কিন্তু হচ্ছে তার আগে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল, 1939 থেকে 45 সাল পর্যন্ত মাঝখানে আর কি দুর্ভিক্ষ ছিল। তাই নাট্যকার নুরুল মোমেন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে যে মন্বন্তর হয়েছিল, মানে দুর্ভিক্ষ যেটা হয়েছিল দেশে, এবং সেই সময় দেখা যাচ্ছে কিছু মানুষ টাকা পয়সা খুব ভালো মানে দুর্নীতি করে অর্জন করে ফেলছিল অনেক, আর কিছু মানুষ দুর্ভিক্ষে পতিত হয়েছিল। তো এই নাটকটা হচ্ছে একক চরিত্রের নাটক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে মূলত নাটকটা উনি লিখেছেন, যেটা 50-এর মন্বন্তরের কিছু বিষয় অন্তর্ভুক্ত আছে। সেখানে এই একজনের চরিত্র সুরজিৎ নন্দী, এই তার হচ্ছে মুখেই এটা হচ্ছে নাটকটা, মানে উনি নাটকটা বলবেন মুখ দিয়ে, এইভাবে নাটকটা তৈরি করা হয়েছে। এই সুরজিৎ নন্দী একজন স্কুল টিচার ছিল, তো সেই সময়কার নেমেসিস মানে হচ্ছে যে গ্রিকদের আর কি দেবতা, তাকে কল্পনা করে আর কি নাটকটা তৈরি করেছেন। 7 নম্বর বলছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা কার উক্তি? এটা হচ্ছে যে কৃষ্ণনগর রাজসভার কবি ভারতচন্দ্র রায়গুণাকার, উনি হচ্ছে তার অন্নদামঙ্গল কাব্যে এই উক্তিটি করেছিলেন যে আমার সন্তান যেন দুধে ভাতে। অন্নদামঙ্গল কাব্যের বিখ্যাত চরিত্র হচ্ছে ঈশ্বর পাটনি। ঈশ্বর পাটনির মুখ থেকে এই কথাটা আসছে যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। কোনটি শুদ্ধ বানান? এটা হবে নৈরিত, নয়ইকার রি রেফ ত। আট কপালে বাগধারার অর্থ কি? এটা হচ্ছে হতভাগ্য। 10 নম্বর বলছে লবণ শব্দের বিশেষণ কোনটি? এটা হবে লবণাক্ত। কৃতবিদ্যা শব্দের ব্যাস বাক্য কি হবে? এটা হচ্ছে কৃতবিদ্যাচার। 12 হচ্ছে একজন শ্রেষ্ঠ বৈয়াকরণিক হচ্ছে পাণিনি, মানে প্রাচীনকালের একজন ব্যাকরণবিদ ছিলেন। 13 নম্বর বলছে অর্বাচীন শব্দের বিপরীত শব্দ কোনটি? প্রাচীন। অর্বাচীন মানে একদম নতুন আর কি। 10 চক্রে ভগবান ভূত, এই প্রবাদের অর্থ কি? এর অর্থ হচ্ছে 10 জনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা। মানে একজন মানুষ ভগবানকে দেখেছে বলে দাবি করতেছে সে, কিন্তু সবার সাথে যখন শেয়ার করলো তখন সবাই মিলে তাকে বললো যে না, তুমি ভগবান দেখো নাই, তুমি হচ্ছে ভূত দেখেছো। তাই সবার মানে চাপিয়ে দেওয়ার কথার ভিত্তিতে সে মেনে নিতে বাধ্য হলো যে আসলে সে ভূতই দেখেছে। তো এই ভগবানকে ভূত বানাই মানে সবাই মিলে আর কি ভগবানকে ভূত বানিয়ে ফেলছে, অর্থাৎ হচ্ছে যে 10 জন চেষ্টা করলে একটা ন্যায়কে অন্যায় রূপে চালিয়ে দিতে পারে, যেটা গণতন্ত্রের সব থেকে ত্রুটিপূর্ণ দিক। এরপর আসছে হচ্ছে 15 সদ্যজাত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? এটা হবে সদ্য বিসর্গ জাত। 16 হচ্ছে বাংলা ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে? এটা হবে হচ্ছে কারক। মেঘের ধ্বনি এর বাক্য সংকোচন কি? এটা হবে জিমুতেন্দ্র। জিমুত শব্দের অর্থ হচ্ছে মেঘ, তো মেঘের ধ্বনি হবে জিমুতেন্দ্র। চন্দ্রাবতী হলেন বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি, ইনি হচ্ছে কবি দ্বিজ বংশী দাস, তার কন্যা। এই চন্দ্রাবতীর নামে অবশ্য কাব্যগ্রন্থ আছে, জয়চন্দ্র চন্দ্রাবতী নামে নয়নচাঁদ ঘোষ রচিত। এই যে আমাদের ময়মনসিংহ গীতিকার যে 10টা পালা আছে তার ভিতরে একটা আছে, সেটা অনেক সময় কনফিউশন হয় আর কি। 19 নম্বর বলছে রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি উপন্যাস? রবীন্দ্রনাথের বলাকা কাব্যগ্রন্থ, গীতাঞ্জলি কাব্যগ্রন্থ, ডাকঘর হচ্ছে নাটক, এবং শেষের কবিতা হচ্ছে তার উপন্যাস। উপন্যাসের বিখ্যাত চরিত্র হচ্ছে অমিত লাবণ্য। 20 বলছে কোন দেশে কাজী নজরুল ইসলামকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে? এটা হচ্ছে কানাডায়। চলচ্চিত্রকার ফিলিপ স্পারেল কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে গবেষণা করে একটা চলচ্চিত্র নির্মাণ করেছেন। তো এই 20টা ছিল হচ্ছে বাংলা। এবার আমরা ইংরেজিতে চলে যাব। বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, 4টা অপশন দিয়েছে। বলছে এভরিওয়ান মাস্ট ডু ইটস ডিউটি, এভরিওয়ান মাস্ট ডু ওয়ান্স ডিউটি, এভরিওয়ান মাস্ট ডু হিজ ডিউটি, এভরিওয়ান মাস্ট ডু এভরিওয়ানস ডিউটি। এভরিওয়ান যদি বাক্যের সাবজেক্ট হিসাবে বসে তাহলে সেখানে যে প্রোনাউনটা সেটা হিজ বসবে পসেসিভ হিসাবে। তার 22 নম্বর বলছে দেয়ার আর টু ব্রাদার্স বাট ড্যাশ অফ দেম ওয়ার অনেস্ট, মানে দুই ভাইয়ের মধ্যে তারা কেউই সৎ না। এরকম তুলনার ক্ষেত্রে আমাদের হচ্ছে নেইদার বসবে, যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স মিন করছে, সুতরাং নেইদার অফ দেম ওয়ার নট অনেস্ট। হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ ব্রাদার্স, দুইজনের ড্যাশ টু ব্রাদার্স, দুইজনের মধ্যে টাকা ভাগ করে দিলে এটা হবে বিটুইন টু ব্রাদার্স। 24 নম্বর বলছে বুল মার্কেট মিন্স শেয়ার প্রাইস রাইজিং, বুল মার্কেটে শেয়ারের দাম বাড়তে থাকে। দ্য কম্পাউন্ড ফর্ম অফ আই ওয়েন্ট টু দেয়ার টু আস্ক ফর হেল্প, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে আছে, এটাকে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স করতে বলছে।
এটা হবে আই ওয়েন্ট টু দেয়ার। কম্পাউন্ড সেন্টেন্স আমরা জানি অ্যান্ড বাট অর আসে, যদি বিপরীত মিনিং হয় তাহলে বাট আসে, কিন্তু এখানে হচ্ছে একই ধরনের মিনিং। সুতরাং আই ওয়েন্ট টু দেয়ার অ্যান্ড আস্কড ফর হেল্প, এখানে ওয়েন্ট আছে পাস্ট টেন্স, সুতরাং এটা হবে আস্কড। 26 বলছে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম দ্য বস সেইড দ্য এমপ্লয়িজ, মানে বস এমপ্লয়ীদেরকে বলছে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। এটা ইনডিরেক্ট সেন্টেন্স, ইনডিরেক্ট ফর্ম করতে হবে ন্যারেশন। তাহলে দ্য বস অ্যাডভাইসড দ্য এমপ্লয়ি, বস হচ্ছে এমপ্লয়ীদেরকে অ্যাডভাইস করছে নট টু ওয়েস্ট দেয়ার টাইম। 27 বলছে সিসমোলজি ইজ, সিসমোলজিটা হচ্ছে ভূমিকম্প সম্পর্কিত মানে বিদ্যা, স্টাডি অফ আর্থকোয়েক। লাভ অফ ম্যানকাইন্ড ইজ ইউজ টু মিন, লাভ অফ ম্যানকাইন্ড মানে মানুষকে ভালোবাসা, এক কথায় প্রকাশ হচ্ছে ফিলান্থ্রপি। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ ম্যাসকিউলিন, এটা হচ্ছে ল্যাড, ল্যাডের ফেমিনিন হচ্ছে লেডি। 30 নম্বর বলছে হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম হ্যাবিট, এটার ভার্ব হবে হ্যাবিচুয়েটেড। আচ্ছা হ্যাবিচুয়েট। দ্য ভার্ব অফ সিম্পলিফিকেশন, সিম্পলিফিকেশনের ভার্ব সিম্পলিফাই। দ্য ইডিয়ম পুট আপ উইথ, পুট আপ উইথ মানে কোনো কিছু সহ্য করা, টলারেট। 33 বলছে টু সিটিস ইজ রিটেন বাই, এই টেল অফ টু সিটিস চার্লস ডিকেন্সের একটা বিখ্যাত উপন্যাস। গল্পটি পড়তে মজা, এর ইংরেজি অনুবাদ হবে দ্য স্টোরি ইজ প্লেজেন্ট টু রিড। 35 নম্বর বলছে এমবি ডেক্সটার, এর মিনস হচ্ছে এটা মানে সব্যসাচী। 36 বলছে মে আল্লাহ প্রোটেক্ট বাংলাদেশ, ইজা এটা কি হবে, এটা অপটেটিভ সেন্টেন্স। 37 দ্য ওয়ার্ড শিবলিং, শিবলিং ইজ, শিবলিং মানে হচ্ছে ব্রাদার অর এ সিস্টার মানে ভাই অথবা বোন। 38 বলছে আই গিভ আপ ড্যাশ ক্রিকেট হোয়েন আই গট আ জব, গিভ আপ এর পরে ভার্বের আইএনজি ফর্ম বসে, এটা হবে প্লেইং ক্রিকেট। 39 বলছে অল সিটিজেন্স ড্যাশ দেয়ার ট্যাক্স, এখানে চারটা অপশন ছিল, বলছে শুড বি পেইড, মাস্ট বি পেইড, উড বি পেইড অ্যান্ড হ্যাভ টু পে। আচ্ছা শুড বি পেইড এর ব্যাপারটা কি, যে কাজটা আমাদেরকে করতে হয়, করা উচিত, সেগুলোর ক্ষেত্রে আমাদের শুড বসে, অর্থাৎ আমি যদি না করি তাহলে এটার জন্য আমার কোনো পানিশমেন্ট হবে না। আর মাস্ট বি পেইড মানে এটা আমাকে করতেই হবে, মানে এটা আমার উপরে দেখা যাচ্ছে যদি না করি তাহলে আমার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা আরেকটা হচ্ছে উড বি পেইড, এটা হচ্ছে আমার ইচ্ছার উপরে নির্ভর করে, যে আমি করলে করলাম, না করলে নাই। আর হ্যাভ টু পেটা হচ্ছে আমাকে অবশ্যই করতে হবে, না হলে আমার লিগ্যালি ঝামেলা হবে। তো এই লিগ্যালি ঝামেলার ক্ষেত্রে আমরা হচ্ছে হ্যাভ টু পে ইউজ করি, যে অল সিটিজেন্স হ্যাভ টু পে দেওয়ার ট্যাক্স, ওই ট্যাক্স না দেয় তাহলে তার নামে মামলা হবে। আচ্ছা 40 নম্বর বলছে যে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, চারটা সেন্টেন্স ছিল। প্রথমে বলছে হি রিসিভস দ্য লেটার হোয়েন আই মিট হিম, যেহেতু এখানে আই মিট আছে পাস্ট টেন্সে, সুতরাং সেখানে রিসিভড হওয়ার কথা ছিল। আচ্ছা তারপরে বলছে হি হ্যাজ রিসিভড দ্য লেটার হোয়েন আই মিট হিম, তাহলে এখানে হচ্ছে আমরা জানি যে এখানে পরে পাস্ট টেন্স আছে, সুতরাং এখানে হি হ্যাড রিসিভড হবে। হি হ্যাড রিসিভড দ্য লেটার বিফোর আই মিট হিম, অর্থাৎ হচ্ছে এই রিসিভডের মানে বিফোরের আগে আমাদের হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে। আচ্ছা সুতরাং এইটাই হবে হচ্ছে কারেক্ট। এরপরে আসি হচ্ছে আমাদের ম্যাথস ছিল। এরপরে ম্যাথসে প্রথমে বলছে একটি গাড়ি 10 লিটার ডিজেলে 80 কিলোমিটার যায়, 10 কিলোমিটার যেতে কি পরিমাণ ডিজেল লাগবে, অর্থাৎ 80 কিলোমিটার যায় 10 লিটার ডিজেলে, তাহলে 1 কিলোমিটার যাবে 10/80, আর 10 কিলোমিটার যাবে 10 গুণন 10/80, অর্থাৎ 1.25 লিটার ডিজেল লাগবে। 42 নম্বর বলছে কোন ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 3 মিটার, উচ্চতা 4 মিটার হলে ক্ষেত্রফল কত। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি গুণন উচ্চতা, অর্থাৎ 3 4 12, তার অর্ধেক হচ্ছে 6 বর্গমিটার। 43 বলছে 40 থেকে 100 এর মধ্যে বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দ্বয়ের গড় কত। ক্ষুদ্রতমটা হবে 41 আর বৃহত্তমটা হবে 97, দুইটা গড় করলে হবে 69। 44 বলছে কোন সংখ্যার 3 ভাগের 7 ভাগের 3 ভাগ হচ্ছে 48, তাহলে সংখ্যাটা হবে হচ্ছে আমরা 3 দিয়ে ভাগ করে 7 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে 112। 45 নম্বর বলছে কোন গ্রামের 18/25 ভাগ শিক্ষিত, ওই গ্রামে শতকরা কতজন শিক্ষিত, তাহলে হচ্ছে আমাদের 25 ভাগের 18 ভাগ শিক্ষিত গুণন 100, তাহলে 72% শিক্ষিত।
0.1 গুণন 1/2 এটা কত হবে? 0.1 গুণন 0.5 এটা গুণ করলে 0.05। 47 বলছে ভাজ্য সম্পর্কে কোনটি সঠিক? এটা হবে ভাজ্য সমান সমান ভাজক এবং ভাগফলের গুণফল হয় যোগ ভাগশেষ। 48 বলছে x/a প্লাস a x/b প্লাস b হলে x এর মান কত? তাহলে আমরা b টাকে বাম পাশে নিয়ে আসি, তাহলে a মাইনাস b হচ্ছে x/b মাইনাস x/a। এটা লসাগু করে দিলে হচ্ছে a মাইনাস bx ডিভাইড বাই ab, উভয় পাশ থেকে a মাইনাস b ক্যান্সেল হয়ে গেল, তাহলে x এর মান হচ্ছে ab। 49 বলছে কোন চতুর্ভুজের চারটি কোণ সমান? কোন চতুর্ভুজের? বর্গের 4টা কোণে 90 ডিগ্রি সমান হবে, আর সামান্তরিকের বিপরীত কোণ দ্বয়ের যোগফল হবে 180 ডিগ্রি, মানে বিপরীত কোণের যোগফল সমান হয়, বিপরীত কোণ সমান হয়। ট্রাপিজিয়ামের হচ্ছে কোনো কোণই সমান হয় না, রম্বসের বিপরীত কোণ হচ্ছে সমান হয়। 50 বলছে দুইটি সংখ্যার অনুপাত 2:3, গসাগু 4 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে গসাগু মানে এই দুইটার মধ্যে গুণ অবস্থায় ছিল, মানে 2 এর সাথেও 4 গুণ অবস্থায় ছিল, 3 এর সাথেও ছিল, অর্থাৎ হচ্ছে বৃহত্তম সংখ্যাটা হবে 8, ক্ষুদ্রতমটা হবে 6। ক্ষুদ্রতমটা হবে হচ্ছে না 2 এর বৃহত্তমটা হবে 2 এর সাথে 4 গুণ অর্থাৎ 8, আর 3 এর সাথে 4 গুণ হলে 12, তার মানে বৃহত্তমটা হবে 12। সরি, ভুল হয়ে গেছে, এটা হবে বৃহত্তমটা হচ্ছে 12 হবে। 51 নম্বর বলছে 55 ডিগ্রি সম্পূরক কোণ কত? এটা হবে 125 ডিগ্রি, কারণ সম্পূরক মানে 180 মিলতে হবে, তাহলে 125 এবং 55 যোগ করলে 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। 50 এর 6% কত? এটা হবে 3। দৈর্ঘ্য পরিমাপের সিজিএ একক কত? এটা শুরুতে যদি সি লেখা আছে, এটা হবে সেন্টিমিটার। 3 জনের বয়সের গড় 35 বছর, তাদের বয়সের সমষ্টি কত? 3 দিয়ে গুণ করলে হবে 105 বছর। 55 নম্বর বলছে 300 টাকার 15% লাভ হলে কত টাকা লাভ হবে? 300 টাকার 15% হচ্ছে 3×15 45 টাকা। এবারে 56 বলছে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। 3/4 কি ধরনের ভগ্নাংশ? এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, কারণ উপরে হচ্ছে লবটা ছোট, হরটা বড় আছে। 58 বলছে একটি গ্রামের লোক সংখ্যা 5000, 25% মহিলা হলে কতজন মহিলা আছে? 5000-এর 25% মানে 1250 জন। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির সমষ্টি কত? 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির সমষ্টি 5050। 60 বলছে x² প্লাস x মাইনাস 6 এর উৎপাদক বিশ্লেষণ হবে x² প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6, x মাইনাস 2 আর x প্লাস 3, এই আর কি। এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের অঙ্ক। এবার আমরা সাধারণ জ্ঞানে যাব। বলছে মেট্রো রেলের অর্থায়নের উৎস হচ্ছে বাংলাদেশ ও জাপান মিলে মেট্রো রেল তৈরি করছে। আগরতলা ষড়যন্ত্রমালার অন্যতম আসামি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 63 বলছে মন্ট্রিল প্রোটোকলটা কি? মন্ট্রিল প্রোটোকল হচ্ছে যে আমাদের ওজোন স্তর রক্ষার জন্য কানাডার মন্ট্রিলে একটা প্রোটোকল স্বাক্ষরিত হয়, তার নাম হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। 64 নম্বর বলছে মেট্রো রেলে প্রতি ঘন্টায় যাত্রী ধারণ ক্ষমতা 60,000 যাত্রী ধারণ করতে পারবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত ফাদার মারিও ভেরেনজি কোন দেশের নাগরিক? উনি ইটালির নাগরিক ছিলেন। স্বাধীনতা সংগ্রামের নৌ সেক্টর ছিল 10 নম্বর সেক্টর। টাইগার হিল কোথায় অবস্থিত? দার্জিলিং। বাংলাদেশ মহা হিসাব নিরীক্ষক নিয়োগদান করেন কে? এটা হচ্ছে রাষ্ট্রপতি। জাতিসংঘের বর্তমান মহাসচিব পর্তুগালের অ্যান্তোনিও গুতেরেস। 70 হচ্ছে মুক্তিযুদ্ধে অবদানের জন্য ক্যাপ্টেন সিতারা বেগমকে কি উপাধি দেওয়া হয়? এটা হচ্ছে বীর প্রতীক উপাধি। 71 বলছে ব্ল্যাক সেপ্টেম্বর কি? এটা একটা গেরিলা সংস্থা। লুফথানসা কি? এটা জার্মানির বিমান সংস্থাকে লুফথানসা বলে। 73 বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনে মোট কত বছর কারাগারে কাটাতে হয়েছে? বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তথ্য আছে, তবে এটার সাথে প্রাসঙ্গিক হচ্ছে 12 বছর। 74 নম্বর বলছে কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না? এটা হবে চীন। শেখ রাসেল দিবস পালিত হয় কবে? এটা হবে হচ্ছে 18 অক্টোবর। পদ্মা সেতুর মোট পিলার কয়টি? এটা 42টা। পদ্মা বহুমুখী সেতু নির্মাণ কাজ শুরু হয় ডিসেম্বর 2014 সালে। 78 বলছে কোন নেতাকে আফ্রিকার গান্ধী বলা হয়? এটা হবে নেলসন ম্যান্ডেলা। বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনের উদ্দেশ্য কি? এটা হবে হচ্ছে 93,000 যুদ্ধবন্দীর বিচার। এবং 80 নম্বর বলছে ইউনেস্কো প্রতিষ্ঠাকাল কবে? এটা হবে হচ্ছে 4 নভেম্বর 1946। এই 80টা মোট প্রশ্ন ছিল। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের প্রশ্ন সমাধান এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কোনো ভুল থাকলে বা কোনো কিছু জানার
সমস্যা থাকলে আপনারা কমেন্ট বক্সে জানালে আমি সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।